আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু ইনফর্ম করে জানাবেন। কমেন্ট ইনফর্ম করে জানাবেন। সো আই গেস সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ঢাকার ওয়েদার খুব সুন্দর আজকে। বাকি জেলাগুলোর ওয়েদার আসলে আমার জানা নাই, বাট ঢাকার ওয়েদার অসম্ভব লেভেলের সুন্দর। অ্যান্ড আমরা ঠিক আমাদের ঘড়ির কাঁটায় 8:20 বাজে প্রায়। সো যারা যারা এসএসসি 25 ব্যাচ আছো কিংবা 26 ব্যাচের আছো, তোমাদেরকে আমি ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার শুরু করেছিলাম। আজকে আমাদের 4th নাম্বার ক্লাস, যে কিনা পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো সবাই একটু ফটাফট লাইভে একটু জয়েন হয়ে নিই। লাইভে জয়েন হয়ে আমরা আমাদের ফ্রেন্ডস বা আমাদের বন্ধুবান্ধব যারা আছে বা আমাদের জুনিয়রও হইতে পারে, তোমাদের 26 ব্যাচ, যেহেতু তোমরা 25 ব্যাচের আছো, 25 ব্যাচের ক্লাস, জুনিয়রও হইতে পারে, 26 ব্যাচকে মেনশন করতে পারো, কারণ বইয়ের পড়া একই, বইয়ের পড়া একই, টপিক একই। সো লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায়, আমাকে একটু ইনফর্ম করে জানাবেন যে ভাইয়া সব কিছু পারফেক্টলি দেখাও যাচ্ছে এবং শোনাও যাচ্ছে। ওকে ফাইন। ওকে ঠিক আছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমাদের সাথে আবার অনেকদিন পর দেখা। সো এভাবে আমাদের টাইমগুলো আস্তে আস্তে চলে যাবে কিন্তু, হ্যাঁ। সো সবাই খাতা কলম নেই এবং মেনশন দেই, ফ্রেন্ডদেরকে জানাই যে ক্লাস শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা আমাদের সবচেয়ে সুন্দর, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা কিনা হচ্ছে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ। সো অ্যালেন একটা কথা বলে গিয়েছিল, সব কিছুর মূলে আছে হচ্ছে প্ল্যানিং। যে কোনো কিছু করো, তুমি যখন কোনো একটা গোল ফিক্সড করবা, তোমার প্ল্যানিং করতে হবে। আমরা প্রতিনিয়ত আমার সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, ঘুম থেকে ওঠা পর্যন্ত প্রতিটা জায়গায় পরিকল্পনা কথাটা জড়িত, পরিকল্পনা ইস্যুটা জড়িত। তো তোমরা যারা যারা আছো কাইন্ডলি একটু লাইভে জয়েন হয়ে নেই। অ্যান্ড সব কিছু যদি ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায়, আমাকে অবশ্যই অবশ্যই ইনফর্ম করে জানাবা। অ্যান্ড যারা আমার লাইভটি ঠিকভাবে দেখতে পাচ্ছ কিংবা শুনতে পাচ্ছ, অবশ্যই অবশ্যই ইনফর্ম করবা। ঠিক আছে, ওকে ফাইন, আমরা আমাদের ক্লাস শুরু করে দিতে পারবো। আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ব্যবস্থাপনার ধারণা এবং ব্যবস্থাপনার নীতি নিয়ে আলোচনা করেছিলাম এবং খুব শর্টকাটে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে এগুলো খুব সহজে মনে রাখা যায়। তো আজকে আমরা পড়ব হচ্ছে গিয়ে তোমাদের এই পার্টগুলো আমরা শেষ করেছি। হ্যাঁ, সাউন্ড একটু কম, সাউন্ড কম, সাউন্ড তো বড় হয়ে থাকার কথা, হয়তো তোমার ফোনে কম থাকতে পারে। এগুলো আমরা পড়েছি, এই পার্টগুলো আমরা পড়েছি সবাই। হ্যাঁ পড়েছি না? আচ্ছা ওকে ফাইন। ব্যবস্থাপনার নীতি লাস্ট ক্লাসে শেষ করেছিলাম, 14টি নীতি খুব সহজে। সাউন্ড অনেক কম। আচ্ছা এক মিনিট, সাউন্ড অনেক কম। একটু মিনিট। ওকে, সাউন্ড কি এখন ঠিক আছে কিনা দেখো তো, সাউন্ড এখন ঠিক আছে কিনা দেখো। ওকে ফাইন। তাহলে আমরা আজকে এই বিষয়গুলো আমরা পড়েছি, শেষ করেছিলাম তোমাদের বিষয়গুলা, এবং 14টা নীতি খুব সহজে কিভাবে মনে রাখা যায় সেই বিষয়টাও আমরা শেষ করেছিলাম। অ্যান্ড আজকে আমরা পড়ব হচ্ছে প্ল্যানিং। আজকে আমরা কি পড়ব? প্ল্যানিং পড়ব। আচ্ছা, সো পরিকল্পনা মানে কি? হোয়াট ইজ প্ল্যানিং? তোমাদের মাথায় সাউন্ডে প্রবলেম ভাইয়া, সাউন্ডে প্রবলেম, আসলে সাউন্ড পারফেক্টলি শোনা যাচ্ছে মনে হচ্ছে আমার। আচ্ছা তবু একটু দেখি। সাউন্ড কম বলতেছে। ওকে, সো আমরা একটু প্ল্যানিং ফেজ, প্ল্যানিং বলতে আমরা আসলে কি বুঝি, হোয়াট ইজ প্ল্যানিং? আচ্ছা,
তো প্ল্যানিং বলতে আসলে আমাদের মাথায় কি আসে, আমরা সকাল থেকে শুরু করে একদম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা সময় আমরা প্ল্যানিং এর মধ্যে যাই। তো অ্যালেন একটা কথা বলে গিয়েছিল যে প্ল্যানিং ইজ এ ট্র্যাপ টু ক্যাপচার দ্য ফিউচার। ফিউচারকে যখন তুমি একটা আয়নার মতন তোমার মধ্যে মনে করা শুরু করবা, এটাই হচ্ছে প্ল্যানিং। সো প্ল্যানিং এর মধ্যে বাংলা অর্থ হচ্ছে, প্ল্যানিং এর বাংলা অর্থ হচ্ছে কি বলি আমরা, প্ল্যানিং এর বাংলা অর্থ হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা। আচ্ছা, এই পরিকল্পনার মধ্যে দুটো শব্দ আছে। কয়টা শব্দ আছে? দুটো শব্দ আছে। একটা হচ্ছে পরি প্লাস কল্পনা। তোমাদের ছেলেদের পরি আর কল্পনা ওই দুটো না, সো একটু ডিফারেন্ট। পরি আমাদের আবার পরিমণিও না, সো একটু ডিফারেন্ট, বি ডিফারেন্ট। হ্যাঁ, এই পরি শব্দের অর্থ বোঝায় হচ্ছে, পরি শব্দের অর্থ বোঝায় বিশেষ। পরি শব্দের অর্থ কি বোঝায়? বিশেষ বোঝায়। আর কল্পনা মানে বোঝায় হচ্ছে চিন্তা। তার মানে পরিকল্পনা অর্থ বোঝায় হচ্ছে বিশেষ চিন্তা। তার মানে বর্তমানে বসে, হ্যাঁ, বর্তমানে যখন আমরা বসে ফিউচার নিয়ে, বর্তমানে আমরা প্রেজেন্টে বসে, হ্যাঁ, প্রেজেন্টকে বসে যখন আমরা ফিউচার নিয়ে ভাবা শুরু করেছি, হ্যাঁ, ভাবা শুরু করেছি, এই জিনিসটার নাম হচ্ছে প্ল্যানিং অথবা পরিকল্পনা। ক্লিয়ার? সবাই বুঝেছি? তার মানে বর্তমানে বসে যখন আমরা ভবিষ্যৎকে চিন্তা ভাবনা করছি, কি করছি? চিন্তা ভাবনা করছি, হ্যাঁ হ্যাঁ, কল্পনা করছি, ফিউচার সম্পর্কে আমরা কল্পনা করছি, হ্যাঁ, বিশেষ কল্পনা করছি, বিশেষ চিন্তা, হ্যাঁ, এই টাইপের যখন আমরা কোনো কিছু করছি, এটার নাম হচ্ছে পরিকল্পনা। ওকে, তাহলে পরিকল্পনা অর্থ হচ্ছে বিশেষ চিন্তা। এখন পরিকল্পনা মানে কি ভবিষ্যৎকে শুধু ভাবা না, আমরা কখনো ভবিষ্যৎকে ভাবলে হবে না। যেমন আমার টার্গেট হচ্ছে এসএসসি তে এ প্লাস, তাহলে আমার টার্গেট যদি হয় এইচএসসি তে এ প্লাস, তাহলে সেটা হয় আর কোথায়, হয় কখন, কিভাবে, হাউ, হোয়াট, কি, হু, কে কাজ করবে, হোয়াই, কেন, এই প্রত্যেকটা অংশ আমাকে বের করে রাখতে হবে। এই যে এখন থেকে তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 25 ব্যাচ বা 26 ব্যাচ আছো, এখন থেকে তোমার পরিকল্পনা করে রাখতে হবে, বর্তমানে বসে বিশেষ চিন্তা ভাবনা করে রাখতে হবে যে আমার আজকে এখন থেকে পরিকল্পনা করে কেন আমি এইচএসসি তে প্লাস পাবো, কে এটা আমাকে হেল্প করবে, কি জন্য আমার এটা দরকার, হ্যাঁ, কোন সময়ে আমার পরীক্ষা, কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করলে আমি এ প্লাস পাবো, এই বিষয়গুলা এখন থেকেই ভাবা শুরু করতে হবে। এই বিষয়গুলা এখন থেকে ভাবা শুরু করতে হবে। ওকে, ফাইন। ঠিক আছে? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড এখন ক্লিয়ার? দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা। আমি এখন ঠিকঠাক শুনতে পাচ্ছি আসলে।
সাউন্ড আমি মোটামুটি এখন ঠিকঠাক শুনতে পাচ্ছি। এখন ক্লিয়ার কিনা? এখন যদি কারো প্রবলেম থাকে আমাকে একটু জানো যে ভাইয়া প্রবলেম আছে। ওকে, এখনো ক্লিয়ার না। ওকে, দেখো এখন হয়তো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে আমি একটু বড় সাউন্ড করে বলতেছি। তার মানে হচ্ছে গিয়ে আমরা যখন এসএসসি তে এ প্লাসের টার্গেট করেছি, তাহলে তখন আমাকে আজকেই বসে ডিসিশন নিয়ে নিতে হবে আমি কেন, কোথায়, কার মাধ্যমে, কিভাবে আমি এসএসসি তে এ প্লাস নিশ্চিত করব। এই বিষয়গুলা এখন থেকে আমাকে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে। তার মানে এই যখন বর্তমানে বসে কখন, কোথায়, কিভাবে আমরা আমাদের লক্ষ্যগুলো অর্জন করব সেই নিয়ে যখন আমরা আগাম চিন্তা ভাবনা করছি, সেটার নাম হচ্ছে প্ল্যানিং। সবার কাছে ক্লিয়ার? সেটার নাম হচ্ছে প্ল্যানিং। ওকে, আমরা এবার একটু একটা স্ক্রিনশট যদি নেওয়ার থাকে তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, একটা যদি স্ক্রিনশট নেওয়ার থাকে তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা এবার একটু বইয়ের পড়ায় যাব। ওকে, এখানে বেশ কিছু তোমাদের এমসিকিউর জন্য পড়া তুলে দেওয়া হয়েছে। এখানে বেশ কিছু এমসিকিউ রিলেটেড পড়া তুলে দেওয়া হয়েছে, যেগুলা কিনা তোমার এসএসসির বোর্ড এমসিকিউ প্লাস পাবলিক ইউনিভার্সিটিতে আমার কাজে লাগবে। ওকে, ফার্স্ট অফ অল বলা হচ্ছে যে আচ্ছা, স্পষ্ট না বলছে অনেকে। আমি তো অনেক সাউন্ড বড় করে বলছি, তাও কেন স্পষ্ট হচ্ছে না? ভালোই, খারাপ না, সাউন্ড মোটামুটি আমি শুনতে পাচ্ছি। তোমরা যদি একটু ইয়ারবাডস বা তোমরা যদি তোমাদের মাইক্রোফোন ইউজ করো তাহলে হয়তো ভালো শুনতে পারবা। তাহলে ভবিষ্যতে করণীয় বিষয়ের অগ্রিম চিন্তা ভাবনাকে আমরা কি বলছি? পরিকল্পনা বলছি। পরিকল্পনাকে বলা হয় পরবর্তী নিয়ন্ত্রণের ভিত্তি। কেন বলা হচ্ছে? আমাদের যে ম্যানেজমেন্ট যে সাইকেল, হ্যাঁ, আমাদের যে ব্যবস্থাপনা চক্র, সেটা পি দিয়ে শুরু হয়। হ্যাঁ, পি দিয়ে শুরু হয় এবং আমাদের নিয়ন্ত্রণ, হ্যাঁ, নিয়ন্ত্রণ, কোঅর্ডিনেশন। ওকে, কোঅর্ডিনেশন, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়। সি, কন্ট্রোলিং দিয়ে, কন্ট্রোলিং দিয়ে সেটা আমাদের শেষ হয়। তার মানে প্ল্যানিং দিয়ে শুরু হয় এবং কন্ট্রোলিং দিয়ে শেষ হয়। ওই জন্য এটা আমরা বলছি হচ্ছে গিয়ে, হ্যাঁ, ওই জন্য এটা আমরা বলছি হচ্ছে পরবর্তী নিয়ন্ত্রণের ভিত্তি। আচ্ছা, পরিকল্পনা প্রণয়নের ভিত্তি হচ্ছে পূর্বের তথ্য। যখন আমরা কোনো একটা বিষয় নিয়ে পরিকল্পনা করব, তখন কিন্তু আমাদেরকে আগের তথ্যগুলা বিবেচনা করতে হবে। হ্যাঁ, ধরো এইচএসসি 25 ব্যাচ যারা আছে, আমরা আগে কি পরিমাণ মানুষ পড়াশোনা করেছে, কিভাবে এ প্লাস পেয়েছে, এইগুলা যখন আমরা বড় ভাই বা বোন থেকে যখন আমরা দিক নির্দেশনা নিব, তাহলে এটা আমাকে পরবর্তী প্ল্যানিং করতে অনেক বেশি হেল্প করবে। ওকে,
তারপর বলা হয় পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার ভিত্তি, কারণ এটা হচ্ছে প্রথম কাজ। আমরা ব্যবস্থাপনার যে চক্র পড়েছিলাম, যে ব্যবস্থাপনার যে কার্যগুলো পড়েছিলাম, পরিকল্পনা, হ্যাঁ, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, হ্যাঁ। তো এই যে বিষয়গুলা ছিল, এই বিষয়গুলা কোত্থেকে আসছে? এই বিষয়গুলো আসছে হচ্ছে শুরুর কাজটা কি দিয়ে হয়েছে? শুরুর কাজটা হয়েছে ব্যবস্থাপনার ভিত্তি মানে কি? পরিকল্পনা। ওকে, পরিকল্পনা একটি চিন্তনীয় ও মনস্তাত্ত্বিক কাজ, কারণ এখানে মানুষ কি করে? মানুষ ভাবে, মানুষ চিন্তা করে, মানুষ বর্তমানে বসে ফিউচারকে ডিফাইন করার ট্রাই করে। এই জিনিসটাই হচ্ছে প্ল্যানিং। ওকে, তারপর পরিকল্পনা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজ। আমরা ম্যানেজমেন্ট লেভেল পড়েছি না? এই যে ফার্স্ট লেভেল, মিডল লেভেল, লোয়ার বা ডুয়াল লেভেল, এগুলো আমরা পড়েছি না? ফার্স্ট লেভেল কি করে? থিঙ্কার হয় ওরা। ওরা কি হয়? থিঙ্কার হয়। ওরা সবসময় ভাবে যে কি করলে ভালো হবে, বড় ধরনের পরিকল্পনা করে, নীতি নির্ধারণ করে। তার মানে পরিকল্পনাটা হচ্ছে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজ। ওকে, পরিকল্পনা বলা হয় ব্যবস্থাপনার ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক মানে কি? ফাউন্ডেশন। ফ্রেমওয়ার্ক মানে কি? ফাউন্ডেশন। যখন আমরা কোনো একটা জিনিস বাস্তবায়ন করতে যাব বা কোনো একটা গোল অ্যাচিভ করতে যাব, আমাদের আগে ফ্রেমওয়ার্ক করতে হবে। যখন একটা বিল্ডিং তৈরি হয় তখন কিন্তু ফাউন্ডেশন দেওয়া হয়। ঠিক তেমনি প্রত্যেকটা কাজের ইনিশিয়েটিভ আগে থেকে প্ল্যানিং যদি না থাকে তাহলে কোনো কিছু করা সম্ভব নয়। ওই জন্য প্ল্যানিংকে বলা হয় ফ্রেমওয়ার্ক। এবং ব্যবস্থাপনার প্রাথমিক মৌলিক প্রথম প্রধান কার্যাবলী হচ্ছে পরিকল্পনা, এবং কার্যাদি সুনির্দিষ্টকরণের সাথে জড়িত হচ্ছে পরিকল্পনা। এই হিসাবে কোনজো ও ডোনেল বলেছিল প্ল্যানিং হচ্ছে একটা লুকিং গ্লাস বা আয়না। প্ল্যানিং একটা লুকিং গ্লাস বা আয়নার সাথে তিনি কি করেছিলেন? তুলনা করেছিলেন। ওকে, তাহলে এই কথাগুলো কি বোঝা গিয়েছে? এই কথাগুলো তোমাদের কাছে স্পষ্ট কিনা? ওকে, তার মানে কোন ধরনের বলেছিল কি? প্ল্যানিং হচ্ছে একটা লুকিং গ্লাস বা আয়না। যেমন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমরা নিজেদেরকে দেখতে পাই, ঠিক তেমনি যখন আমরা পরিকল্পনা করি, মাথার মধ্যে ভবিষ্যৎ সম্পর্কে ভাবা শুরু করি, তখন কিন্তু আমার মাথায় ফিউচারের একটা প্রতিচ্ছবি চলে আসে। যেমন আমি যদি তোমাকে এখন বলি তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে তুমি ভাবো একটা নীল হাতির কথা, তুমি কিন্তু নীল হাতির কথা কিন্তু ভাবতে পারবা। আমি যদি তোমাকে এখন বলি তুমি চোখ বন্ধ করো, তুমি দেখো তুমি একটা মুভি থিয়েটারে বসে আছো, তুমি কিন্তু ভাবতে পারবা। তার মানে একটা প্রতিচ্ছবি বা আয়নার মতো আমাদের মস্তিষ্কের মধ্যে চলে আসে। ওই যেটাকে আমরা বলি হচ্ছে এটা একটা মনস্তাত্ত্বিক কাজ বা কি? মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। সো এখানে বেশ কিছু আরো ইনফরমেশন আছে, এক্সট্রা ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি। পরিকল্পনা হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য কার্য নির্ধারণের জন্য ভবিষ্যতে কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, কার দ্বারা করতে হবে, এই প্রত্যেকটা বিষয়ের একটা কি? সামারি ভার্সন, যেটা দ্বারা আমরা ভবিষ্যৎকে ইন্ডিকেট করতে পারি। হ্যাঁ, পরিকল্পনা হচ্ছে মননশীল। হ্যাঁ, পরিকল্পনা কি? মননশীল একটা কাজ। এই যে মনন বা চিন্তন প্রক্রিয়া। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎমুখী কার্যাবলী। ফাইন। ওকে, পরিকল্পনা সর্বোত্তম বিকল্প থেকে আমাকে লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করায়। ওকে, এবং পরিকল্পনাকে কি বলেছে? আয়নার সাথে তুলনা করেছিল কে? কোনজো ডোনেল। তার পাশাপাশি হচ্ছে ব্যবস্থাপনার ভিত্তি হচ্ছে পরিকল্পনা, উচ্চ স্তরের কাজ হচ্ছে পরিকল্পনা, মৌলিক এবং মুখ্য কাজ হচ্ছে পরিকল্পনা, কার্যক্রম শুরু হয় পরিকল্পনা দিয়ে, ভবিষ্যৎ পরিস্থিতি হ্যাঁ নির্ধারণ করা হয় পরিকল্পনা দিয়ে। হ্যাঁ, পরিকল্পনা আবার হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তি। পরিকল্পনা হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তি। পরিকল্পনা হচ্ছে নিয়ন্ত্রণের ভিত্তি। পরিকল্পনা পূর্বানুমানের মাধ্যমে ঝুঁকি এবং অনিশ্চয়তা কি করা হয়? দূর করা হয়। ওকে, পরিকল্পনা প্রণয়নের ভিত্তি হচ্ছে পূর্বের তথ্য। পরিকল্পনা প্রণয়নের হচ্ছে পূর্বের তথ্য। ওকে, পরিকল্পনা প্রণয়নের ভিত্তি হচ্ছে পূর্বের তথ্য, এবং সেটাকে আমরা কি বলি? ফ্রেমওয়ার্ক বলি।
যখন কোনো একটা কাজ আমরা শুরু করতে যাই, যখন কোনো একটা বিল্ডিং আমরা তৈরি করতে যাই, আমাদের কিন্তু আগে ফাউন্ডেশন প্রয়োজন আছে। ফাউন্ডেশন না থাকলে আমরা কখনো ওই জায়গায় যাইতে পারি না। হ্যাঁ, এবং পরিকল্পনা প্রণয়নের কিছু ধাপ আছে। কি আছে? ধাপ আছে। তোমরা ট্রাই করবা এই ধাপগুলো একটু মুখস্থ রাখার জন্য। শুধু সব ধাপ লাগবে না, প্রথম ধাপ আর শেষ ধাপ। আবার বলছি, প্রথম ধাপ হচ্ছে তুমি যখন কোন একটা প্ল্যানিং করতে যাবা, তোমাকে আগে সুযোগ সুবিধা সম্পর্কে বা ভবিষ্যৎকে মূল্যায়ন করতে হবে। যে ফিউচারে যে আমি A+ পাবো, এটার কতটুকু সুযোগ সুবিধা আছে। এবং শেষ ধাপ হচ্ছে কার্যকারিতা মূল্যায়ন এবং সংশোধন। তোমার যে কাজ সেগুলো মূল্যায়ন করা এবং সবশেষে কি করা? সংশোধন করা। ওকে, আচ্ছা, এই হলো বিষয়। এবার আসো, পরিকল্পনা প্রণয়নের বেশ কিছু গুণ এবং বৈশিষ্ট্য আছে। কি আছে? গুণ এবং বৈশিষ্ট্য আছে। মাঝে মধ্যে আমাদের পরীক্ষায় এই গুণ এবং বৈশিষ্ট্যগুলা এমসিকিউতে আসে। মাঝে মধ্যে আমাদের পরীক্ষায় এই গুণ এবং বৈশিষ্ট্যগুলা এমসিকিউতে আসে। তো পরিকল্পনা কি হইতে হবে? সুস্পষ্ট হইতে হবে, উদ্দেশ্য নির্ভর হইতে হবে, পারফেক্ট গ্রহণযোগ্যতা থাকতে হবে, এখানে সঠিক পথ নির্দেশনা থাকতে হবে, হ্যাঁ, তথ্য নির্ভর থাকতে হবে, সম্পদের কাম্য ব্যবহার থাকতে হবে, প্ল্যান বি থাকতে হবে বা নমনীয়তা থাকতে হবে, নিরবিচ্ছিন্নতা বা ধারাবাহিকভাবে কাজ করতে হবে, বাস্তব বিমুখতা হইতে হবে এবং দোষ ত্রুটি মুক্ত হইতে হবে এবং সবার নিকট সহজবোধ্য এবং বোধগম্য হইতে হবে এবং কার্যের বিভাগীয়করণ থাকতে হবে। যেমন আমি যদি বলি তুমি এইচএসসি তে A+ পাবা, এইচএসসি 25 ব্যাচ তোমার A+ লাগবে, আর সাথে তোমার একটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট লাগবে। এম আই রাইট? ওকে, এখন এটার জন্য তোমার সুস্পষ্ট উদ্দেশ্য কি? এই জিনিসটা আমার লাগবে। এটার বাস্তব বিমুখতা আছে? অফকোর্স আছে, এটা বাস্তব বিমুখ। এই জিনিসটা কি? বাস্তব বিমুখ। এটার বাস্তব বিমুখতা আছে? আছে। এটার গ্রহণযোগ্যতা আছে? আছে। হ্যাঁ, এটার নমনীয়তা, প্ল্যান বি কি থাকতে পারে? আদার্স পাবলিক ইউনিভার্সিটি, জিএসসি থাকতে পারে, জগন্নাথ থাকতে পারে, জাহাঙ্গীরনগর থাকতে পারে। ওকে, সঠিক পথ নির্দেশনা পাচ্ছ, আই এডুকেশন দিচ্ছে। সহজবোধ্য? অবশ্যই সহজবোধ্য। হ্যাঁ, এবং নিরবিচ্ছিন্নতা, তুমি কি এটার জন্য প্রস্তুত বা পড়াশোনা ঠিকভাবে করছো? অবশ্যই প্রতিদিন করছো। কার্যের বিভাগীকরণ, কোন সাবজেক্ট কখন কি সময় পড়াশোনা করতে হবে, এই বিষয়গুলো তুমি নিজে থেকে বুঝছো। এবং তথ্য নির্ভরশীল হইতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে কি কি প্রয়োজন আছে, এইচএসসি তে A+ পাইতে কি কি প্রয়োজন আছে, এইগুলা তোমার জানা থাকতে হবে। এবং সম্পদের কাম্য ব্যবহার, তোমার যে ইফিসিয়েন্সি, তোমার যে ইফেক্টিভনেস, তোমার যে পাওয়ার, তোমার যে দক্ষতা, এটার পারফেক্ট ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, ফাইন, এতটুকু আমরা বুঝছিলাম। এখন আসো, পরিকল্পনার বেশ কিছু প্রকারভেদ আছে। পরিকল্পনার কি আছে? প্রকারভেদ আছে। পরিকল্পনাকে আসলে আমরা কয়েক ভাবে ভাগ করি। পরিকল্পনাকে আমরা আসলে কয়েক ভাবে ভাগ করি। একটা হচ্ছে সময় ভিত্তিক। সময় ভিত্তিক বলতে বুঝাচ্ছি আমাদের মোটামুটি টাইম ডিউরেশন গুলো হচ্ছে 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে স্বল্প, একটা হচ্ছে স্বল্প, একটা হচ্ছে মধ্য, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তার মানে স্বল্প মানে হচ্ছে আন্ডার 1 ইয়ার, মধ্য মানে হচ্ছে 1 থেকে 5, ওকে, আর 5 বছরের ঊর্ধ্বে যেগুলো সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী। এর পাশাপাশি সংগঠন কাঠামো ভিত্তিক যখন আসবে, সেখানে বিভাগীয় আছে, কার্যভিত্তিক আছে, আঞ্চলিক আছে, মাস্টার প্ল্যান আছে। বিভাগীয় মানে কি? যখন স্ব বিভাগগুলা, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, আমাদের প্রতিষ্ঠানে কিন্তু ক্রয় বিভাগও আছে, বিক্রয় বিভাগও আছে, উৎপাদন বিভাগও আছে। হ্যাঁ, যখন কোন একটা প্রোডাকশন হাউসে আমরা যাই আর কি। কার্যভিত্তিক এক এক বিভাগে কিন্তু এক এক কাজ থাকে। কেউ কম্পিউটার অপারেটরে থাকে, কেউ হচ্ছে তোমার প্রোডাকশনে থাকে, কেউ হচ্ছে তোমার মেশিনারিতে থাকে, কেউ হচ্ছে তোমার লেভেলিং এ থাকে। এক একজন এক এক জায়গা থেকে। আঞ্চলিক কিছু কিছু বড় বড় প্রতিষ্ঠানে হচ্ছে গিয়ে যেমন বাটা, যেমন হচ্ছে অ্যাপেক্স, এদের কিন্তু বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন প্রতিষ্ঠান থাকে। হ্যাঁ, যেমন ইউনিলিভার, এক এক দেশে এক এক প্রাইস রাখতে হয়, সো ওদের কিন্তু প্ল্যানিং করতে হয়। আর মাস্টার বা সামগ্রিক প্ল্যানিং মানে কি? সবাই মিলে যখন একটা লক্ষ্যের মধ্যে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে মাস্টার বা সামগ্রিক প্ল্যানিং। সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই জায়গাগুলো থেকে, যে প্রকৃতিগতভাবে শ্রেণীবিভাগ। প্রকৃতিগতভাবে আমরা পরিকল্পনাকে 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে লক্ষ্য, একটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা,
একটা হচ্ছে একার্থক পরিকল্পনা। আমরা খুব সহজে স্থায়ী পরিকল্পনা এবং একার্থক পরিকল্পনা এবং লক্ষ্যগুলো খুব সহজে শেষ করব। লক্ষ্য হচ্ছে গিয়ে লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে একটা ভালোই পার্থক্য আছে। আচ্ছা, আমি যদি বলি গোল আর অবজেক্টিভস এর মধ্যে কি কোনো পার্থক্য আছে, তোমরাই আমাকে বলো গোলস আর অবজেক্টিভস কি সেম? গোলস মানে হচ্ছে লক্ষ্য আর অবজেক্টিভস মানে হচ্ছে উদ্দেশ্য, এদের মধ্যে কি কোনো তারতম্য আছে? গোলস এবং অবজেক্টিভস এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? অফকোর্স আছে। যখন আমি যদি বলি আমার এ প্লাস লাগবে, এটা আমার গোল, কিন্তু এ প্লাস পাওয়ার জন্য আমি যেই প্রত্যেকটা দিন যে কষ্টগুলো করতেছি, যে উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতেছি, আজকে মডেল টেস্ট 1 2 3 4 করছি, আজকে চ্যাপ্টার 1 2 3 4 5 করছি, আজকে অংশীদারি ব্যবসায়ের ম্যাথ করছি, এই যে ছোট ছোট যে স্টেপগুলো আমি পার করছি, এগুলো হচ্ছে আমার উদ্দেশ্য। বা মডেল টেস্ট দিচ্ছি, বা হচ্ছে আমার টেস্ট পরীক্ষা দিচ্ছি, এই যে ছোট ছোট যে কাজগুলো করছি, এগুলো হচ্ছে আমার অবজেক্টিভস। মানে লক্ষ্যে যাওয়ার জন্য, লক্ষ্য হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন, লক্ষ্য হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন, আর অবজেক্টিভস হচ্ছে সেই ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার জন্য সিঁড়ি। সেই ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার কি সিঁড়ি। লক্ষ্য হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন এবং সেই ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার সিঁড়ি হচ্ছে উদ্দেশ্য। ক্লিয়ার? ওকে, এতটুকু বুঝেছি আমরা। আমরা আজকে স্থায়ী পরিকল্পনা এবং একার্থক পরিকল্পনা খুব সহজে কিভাবে মনে রাখা যাবে সেই স্টাইলেই তোমাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, সেই স্টাইলে ইনশাআল্লাহ শিখিয়ে দিব। ওকে, আসো কিভাবে আমরা একার্থক পরিকল্পনা বা স্থায়ী পরিকল্পনাগুলো আমরা মনে রাখবো। সো দেখো, এই স্থায়ী পরিকল্পনা মনে রাখার একটা ট্রিক শিখিয়ে দিব, আর জীবন মনে রাখবে ইনশাআল্লাহ। স্থায়ী পরিকল্পনা মনে রাখার একটা ট্রিক শিখিয়ে দিব, আর জীবন মনে থাকবে। সবাই একটু খাতায় কষ্ট করে লিখো, সবাই একটু খাতায় কষ্ট করে লিখতে পারো কিনা দেখো। যে লিখো নিপার কৌশল। কি লিখেছি আমরা? নিপার কৌশল। সো আমার ডিপার্টমেন্টে হ্যাঁ একটি নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য ছোট ছোট পদক্ষেপগুলো গ্রহণ করছি, সেগুলো হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য সম্পূর্ণ, ফলাফল হচ্ছে লক্ষ্য। দ্যাটস ইট। অনিকা অনু খুব পারফেক্ট একটা অ্যানসার দিয়েছে যে লক্ষ্য হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন, ওইখানে সম্পূর্ণভাবে যাওয়ার জন্য উদ্দেশ্য হচ্ছে ওটা সম্পূর্ণভাবে পাওয়ার যে ফলাফল, সেটা হচ্ছে আমার লক্ষ্য। সো স্থায়ী পরিকল্পনা মনে রাখার ট্রিক হচ্ছে কি, লিখো নিপার কৌশল। নিপা হচ্ছে একটা মেয়ের নাম, এই মেয়ে খুব কৌশলী, ওই জন্য শর্টকাটে আমরা মনে রাখার জন্য নাম রেখেছি নিপার কৌশল। এই নি দিয়ে লিখো নীতি, নিয়ম। ওকে, তাহলে নি দিয়ে কি হবে? নীতি, নিয়ম। প দিয়ে লিখো পদ্ধতি, প্রক্রিয়া, পলিসি। তাহলে প দিয়ে লেখা হচ্ছে পদ্ধতি, প্রক্রিয়া, পলিসি। তার মানে নীতি একটা স্থায়ী পরিকল্পনা, নিয়ম একটা স্থায়ী পরিকল্পনা, পদ্ধতি একটা স্থায়ী পরিকল্পনা, প্রক্রিয়া একটা স্থায়ী পরিকল্পনা, পলিসি একটা স্থায়ী পরিকল্পনা। ওকে, তার মানে নিপার কৌশল দিয়ে নীতি, নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া, পলিসি। র দিয়ে কি হইতে পারে? র দিয়ে হইতে পারে রীতি, রণকৌশল। র দিয়ে হইতে পারে রীতি এবং রণকৌশল। আর এখানে যে মাঝখানে কৌশল আছে, এই কৌশল দিয়ে হবে হচ্ছে গিয়ে কৌশল। তার মানে নীতি, নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া, পলিসি। হ্যাঁ, নীতি, নিয়ম,
নিয়ম, নীতি, নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া, পলিসি, রীতি, রণকৌশল, কৌশল, এই বিষয়গুলো হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা। আর স্থায়ী পরিকল্পনাগুলো হচ্ছে গিয়ে একবার তৈরি করা হয় না, এগুলো হচ্ছে বারবার ব্যবহার করা হয়। এগুলো কি একবার তৈরি করে বারবার ব্যবহার করা হয়। আর যেটা একার্থক পরিকল্পনা সেটা একবার তৈরি করেই একবারে শেষ করে দেওয়া হয়। ওকে, এই যে যেমন নীতি, বাংলাদেশের মনিটারি পলিসি হইতে পারে, হ্যাঁ, রাজস্ব বোর্ড যে ট্যাক্সেশন পলিসি, এগুলা কিন্তু স্থায়ী। হ্যাঁ, তারপর হচ্ছে প্রক্রিয়া, প্রক্রিয়া এই যে আখ থেকে যে চিনি উৎপাদন করে এই জিনিসটা ফিক্সড, প্রত্যেকবার একই ভাবে প্রস্তুত করা হয়। পদ্ধতি সেম, এই যে গুঁড়ো দুধ থেকে আমরা লিকুইড দুধ থেকে গুঁড়ো দুধ উৎপাদন করতেছি, হ্যাঁ, এটা একটা পদ্ধতির মধ্যে আছে, তার মানে এটা সব সময় সেম কৌশলে যাচ্ছে। ওকে, তার মানে হচ্ছে এই স্থায়ী পরিকল্পনাগুলো হচ্ছে গিয়ে আমাদের একবার তৈরি করে বারবার ইউজ করা হয়। পরীক্ষায় মাঝে মধ্যে আমাদের এমসিকিউ তে আসে, সেটা বিভিন্ন বোর্ড এমসিকিউ থেকে শুরু করে প্লাস ডিউ তে প্রত্যেক বছর স্থায়ী পরিকল্পনা থেকে প্রশ্ন হয় যে স্থায়ী পরিকল্পনা বা স্ট্যান্ডিং প্ল্যানিং কোনগুলো। যেমন ওই জন্য শর্টকাট শিখিয়ে দিয়েছি একটা, যে কি হবে, নিপার কৌশল দিয়ে মনে রাখবা। কি দিয়ে মনে রাখবা? নিপার কৌশল। নি দিয়ে হবে নীতি, নি দিয়ে হবে নিয়ম, প দিয়ে হবে পদ্ধতি, প দিয়ে হবে প্রক্রিয়া, প দিয়ে হবে পলিসি, র দিয়ে হবে রীতি, র দিয়ে হবে রণকৌশল, আর কৌশল দিয়ে হবে কৌশল। এইগুলাই হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনাগুলো একবার তৈরি করে বারবার প্রতিদিন এটা ইউজ করা হয়। তার মানে এখানে পুনরাবৃত্তিমূলক কাজের জন্য কি রিপিটেড ওয়ার্ক, তার মানে যেই কাজগুলো রিপিটেড ওয়ার্ক, এই রিপিটেড ওয়ার্কের জন্য হচ্ছে আমরা স্থায়ী পরিকল্পনাগুলো গ্রহণ করি। উদ্দীপকে আসতে পারে, উদ্দীপকে এভাবে আসতে পারে, সবাই ক্লিয়ার? আমরা সবাই কি ক্লিয়ার? স্ক্রিনশট নিয়েছি একটা, যদি পারো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এগুলা কিন্তু তোমার এসএসসি বলো কিংবা বোর্ড কোশ্চেন বলো, প্রতিটা জায়গায় কাজে লাগবে রে বাবা, প্রতিটা জায়গায় কাজে লাগবে। ওকে, প্রতিটা জায়গায় কাজে লাগবে। আচ্ছা, এবার আসো একার্থক পরিকল্পনা আমরা কিভাবে মনে রাখবো। একার্থক পরিকল্পনা বা সিঙ্গেল প্ল্যান মানে হচ্ছে এটাকে বলা হয় ওয়ান টাইম প্ল্যানিং। এই ওয়ান টাইম প্ল্যানিং দ্বারা বোঝাচ্ছি অনলি একবার। ওকে, আমি কি পদ্মা সেতুর জন্য যখন আমি ধরো মেট্রো রেল ধরো পদ্মা ব্রিজ, এই যে মেট্রো রেল বা পদ্মা ব্রিজের জন্য যখন আমি পরিকল্পনা করেছিলাম, এই কাজগুলো মেট্রো রেল বা পদ্মা ব্রিজ শেষ হওয়ার পরে, এগুলা তৈরি হওয়ার পরে এই পরিকল্পনা শেষ। তার মানে যেই কাজগুলো একবার মাত্র বাস্তবায়ন করার জন্য যেই পরিকল্পনা করা হয়, একটি মাত্র উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বা বিশেষ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমরা একবার ব্যবহার করে যেই কি করি পরিকল্পনা করি, সেটার নাম হচ্ছে একার্থক পরিকল্পনা। সেটার নাম কি? একার্থক পরিকল্পনা। একার্থক পরিকল্পনা হচ্ছে চার ধরনের আছে: প্রোগ্রাম, প্রজেক্ট, শিডিউল, বাজেট। এবার মনে রাখবা, প্রোগ্রাম, প্রজেক্ট, শিডিউল, বাজেট। প্রোগ্রাম, প্রজেক্ট, শিডিউল, বাজেট, পিএসবি। পিএসবি, এবার মনে রাখবা, পিএসবি। পি দিয়ে হয় প্রোগ্রাম, পি দিয়ে হয় প্রজেক্ট, এস দিয়ে হয় শিডিউল, বি দিয়ে হয় বাজেট। এগুলো যদিও বাজেট হচ্ছে লক্ষ্যের আন্ডারে, কিন্তু আমাদের টিচাররা কখনো আমাদের প্রশ্নই এমন করলো না যে লক্ষ্যের মধ্যে দিয়ে কখনো টিচাররা আমাদের প্রশ্ন করেনি। ক্লিয়ার সবার কাছে?
তার মানে আমরা একাত্মক পরিকল্পনা দেখলাম এবং স্থায়ী পরিকল্পনা দেখলাম। লক্ষ্য জিনিসটা কি তোমাদেরকে একটু আগে পড়িয়েছিলাম, লক্ষ্য হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। লক্ষ্য কি? ফাইনাল ডেস্টিনেশন। লক্ষ্য জিনিসটা কি ভাইয়া বলো তো? ফাইনাল ডেস্টিনেশন, যে আমার ওই জায়গায় আমার যাইতে হবে। ফাইনাল যে ডেস্টিনেশন সেটাকে আমরা কি বলছি? লক্ষ্য বলছি। বাজেট কেন একাত্মক পরিকল্পনা? বাজেট কিন্তু একবারের জন্য দেওয়া হয়। প্রতি বছরে আমাদের জুন এবং জুলাই মাসে, জুন এবং জুলাইয়ের মধ্যে আমাদের বাজেট ঘোষণা করা হয়। কর্মসূচি কি বা প্রোগ্রাম কি? প্রোগ্রাম হচ্ছে যে বড় ধরনের পরিকল্পনা করা হয়। প্রকল্প বা কর্মসূচির আছে প্রত্যেকটা পরিকল্পনা। যেমন আমি যদি বলি এই মেট্রো রেল হচ্ছে একটা প্রোগ্রাম, এবং এই মেট্রো রেলের মধ্যে যে স্টেশনগুলো আছে এগুলো হচ্ছে একটা প্রজেক্ট। মেট্রো রেল কিন্তু একটা প্রোগ্রাম, প্রজেক্টও বলতে পারো, বাট মেট্রো রেল হচ্ছে একটা, হ্যাঁ বইয়ে কিন্তু দুইটা দেওয়া আছে, আরো আছে কর্মসূচি, প্রকল্প, শিডিউল, বাজেট, এই চারটাই মনে রাখবা। প্লাস আরেকটা মনে রাখবা, সেটা হচ্ছে বিশদ পরিকল্পনা। বিশদ পরিকল্পনা, বিশদ পরিকল্পনা কিন্তু একাত্মক পরিকল্পনা। আবার বলছি, সো মেট্রো রেল কিন্তু একটা প্রোগ্রাম। এই যে মেট্রো রেলের মধ্যে ফার্মগেট স্টেশন আছে, কারওয়ান বাজার স্টেশন আছে, শাহবাগ স্টেশন আছে, এই যে এক একটা ইন্ডিভিজুয়াল যে ছোট ছোট প্ল্যানিং, সেগুলো হচ্ছে প্রকল্প। তার মানে কর্মসূচি হচ্ছে বড় ধরনের একাত্মক পরিকল্পনা, এবং সেটার আন্ডারে যে ছোট ছোট পরিকল্পনা সেটাকে আমরা বলছি প্রজেক্ট। ধরো এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে যে ছোট ছোট অ্যাপার্টমেন্ট বা রুমগুলো আছে, এই বিল্ডিংটা হচ্ছে একটা প্রোগ্রাম, এবং সেখানে যে অ্যাপার্টমেন্ট বা বাসাগুলো আছে সেগুলো হচ্ছে প্রজেক্ট। ক্লিয়ার? আমরা এই পার্টটা বুঝেছি কিনা? আমরা কি এই অংশটা বুঝেছি সবাই? যদি সবাই বোঝা হয়ে থাকে আমরা নেক্সট অংশে মুভ করব। ওকে, ওকে, আমাদের আর বেশি নাই, একটা স্লাইড আছে, এই স্লাইডটা পড়িয়ে দিলে আমাদের চ্যাপ্টারটা শেষ। আচ্ছা, সাংগঠনিক পরিধিভিত্তিতে হচ্ছে আমাদের সামগ্রিক পরিকল্পনা বা মাস্টার প্ল্যান। সামগ্রিক পরিকল্পনা বা মাস্টার প্ল্যানটা কি? যখন আমরা মূল পরিকল্পনা সবাইকে মিলে একটা, যখন আমরা সবাই মিলে একটা পরিকল্পনা গ্রহণ করি, সেটার নাম হচ্ছে মাস্টার পরিকল্পনা। মানে এটা হচ্ছে অল প্ল্যান। মাস্টার প্ল্যান মানে কি? অল প্ল্যানস। এটি হচ্ছে মূল পরিকল্পনা। সকল শাখা, বিভাগ, অঞ্চল সবাই মিলে যখন আমরা যে পরিকল্পনা গ্রহণ করি সেটার নাম হচ্ছে মাস্টার প্ল্যান। আঞ্চলিক পরিকল্পনা মানে কি বা রিজিওনাল প্ল্যান মানে কি? যে বিভিন্ন জায়গা, বিভিন্ন মাল্টিন্যাশনাল এমএনসি কোম্পানি যেগুলো আছে, যেমন হচ্ছে অ্যাপেক্স, হ্যাঁ, বা ইউনিলিভার, অ্যাপেক্স, এই ধরনের কোম্পানিগুলো কিন্তু অঞ্চল ভেদে তাদের তাদের দাম, তাদের প্রোডাক্টের প্রায়োরিটি এগুলো কিন্তু ডিভাইড করে, এগুলোর জন্য প্ল্যানিং করে। ইভেন আমি যখন দেখেছিলাম, আমার এলাকা হচ্ছে পটিয়া, আমার দেশের বাড়ি হচ্ছে পটিয়া, সো পটিয়াতে যখন আমি অ্যাপেক্সে ঢুকি, সেখানে একটা সেম জুতার দাম হচ্ছে 1200 টাকা। ওকে, আবার যখন আমি চিটাগং এ যাই, চিটাগং টাউনে যাই, তখন সেম জুতার প্রাইস কিন্তু 1400 টাকা রাখছে। তার মানে এই যে 1200 টাকা হচ্ছে পটিয়ার প্রাইস, চিটাগং টাউনে যখন গেছি সেটা 1400 হয়ে গেছে। তার মানে তাদের অঞ্চল ভেদে তাদের কিন্তু তারতম্য, তাদের সবকিছুর প্ল্যানিং কিন্তু কি হয়? চেঞ্জ হয়। জুতা কিন্তু একই, জুতা কিন্তু একই। ওকে, তার মানে বিভিন্ন অঞ্চল ভেদে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে তাদের পরিকল্পনায় কিন্তু কি আসে? চেঞ্জ আসে। ওকে,
বিভাগীয় পরিকল্পনা একটা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন বিভাগ থাকতে পারে, ক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, হ্যাঁ, তারপর হচ্ছে বিক্রয় বিভাগ। তারা নিজেরা আলাদা আলাদাভাবে যে প্ল্যানিং গুলো করে সেগুলো বলা হয় বিভাগীয় পরিকল্পনা। আর কার্যভিত্তিক মানে কি, আমাদের কাজগুলো পরিচালনা করার জন্য আমরা বিভিন্ন ছোট ছোট প্রোগ্রামে ভাগ করে দিই, ছোট ছোট অংশে ভাগ করে দিই, সেগুলোর জন্য যারা প্ল্যানিং করে সেগুলোকে আমরা বলি হচ্ছে কার্যভিত্তিক বা ফাংশনাল প্ল্যানিং। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার। আমরা কিন্তু মোটামুটি এই চ্যাপ্টারটা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। তোমরা সবাই এই চ্যাপ্টারটা আজকে ভালো মতন পড়বা এবং রিডিং পড়বা। আমি যা যা পড়িয়েছি এগুলো রিডিং পড়বা। আমি খুব শর্টকাটে শেখাই, আবার বলছি ভাই আমি খুব টু দা পয়েন্ট পড়াই, খুব শর্টকাটে শেখাই, যেটা তোমার এইচএসসি তে কাজে লাগবে প্লাস অ্যাডমিশনও কাজে লাগবে। ওকে, তো তোমরা যারা সামনে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো, তোমাদের জন্য আমাদের প্রোগ্রাম আমরা এইচএসসি টু প্রি অ্যাডমিশন চালু করেছি, যেখানে তোমার এখন থেকেই ঢাকা ইউনিভার্সিটির যে ভিত্তি, যে ফ্রেমওয়ার্ক, যে প্ল্যানিং, এটা এখন থেকে আমরা তোমাকে দেখাচ্ছি। স্বপ্ন দেখতে হবে, এখন থেকে যদি স্বপ্ন দেখা শুরু করো তাহলে ওই জায়গায় গিয়ে ঠিকতে পারবা। এখন থেকে যদি পারফেক্ট প্ল্যানিং করে রাখো যে আমি যদি এখন থেকে ক্লাস শুরু করে দিই, এখন থেকে যদি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখি, একটু একটু সলভ করি, হ্যাঁ, তাহলে আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়া সুবিধা হবে। বুঝি নাই ভাইয়া? আচ্ছা, কোন জিনিসটা বুঝেন নাই? সেটা হচ্ছে কি আঞ্চলিক পরিকল্পনা না কার্যভিত্তিক পরিকল্পনা? আচ্ছা, সেটা হচ্ছে কার্যভিত্তিক পরিকল্পনা। আমাদের কাজগুলোকে যখন আমরা প্রতিষ্ঠানে আমরা কার্য বিভাজন নীতি করেছিলাম না, যে প্রতিষ্ঠানের শ্রমিকের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী তাদের কাজগুলোকে ভাগ করে দাও, এরকম ভাগ করে দাও কাজগুলোকে। যখন তারা ইন্ডিভিজুয়ালি যখন আলাদা আলাদা প্ল্যানিং করে, সেটাকে আমরা বলছি হচ্ছে কার্যভিত্তিক বা ফাংশনাল প্ল্যানিং। যেমন ফাইন্যান্স, যেমন মার্কেটিং, যেমন হচ্ছে একটা প্রতিষ্ঠানের মধ্যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, এইচআর আছে, এগুলোকে আমরা বলি ফাংশনাল। হ্যাঁ, ওরা ইন্ডিভিজুয়ালি যে প্ল্যানিংগুলো করতেছে সেগুলোকে আমরা বলছি কার্যভিত্তিক। ওকে, সো এখন থেকে যদি স্বপ্ন দেখা শুরু করো তাহলে ওই জায়গায় যেতে পারবা। সো এটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের পেজে নক করতে হবে, এবং এটা নিয়ে এখন থেকে যদি প্ল্যানিং করতে যাও তাহলে কি করতে হবে, এটার জন্য এখন থেকে ভাবা শুরু করতে হবে। এখন থেকে যদি ভাবা শুরু করো তাহলে ওই জায়গায় তোমরা গিয়ে ঠেকতে পারবা, বা ওই জায়গা তোমার জন্য যাইতে সহজ হবে। সো এটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আজকের জন্য বেশি নক দিবা, এবং নক দিয়ে বিস্তারিত জেনে খুব ভেবে চিন্তে ভর্তি হও। হ্যাঁ, আবার বলছি, ঢাকা ইউনিভার্সিটি জায়গাটা খুব বেশি সেনসিটিভ, অগুছালো, অজায়গায়, যেটা নিয়ে তোমার গেলে স্বপ্নটা পূরণ হবে না, বরং আরো ভেস্তে যাবে। হ্যাঁ, ওই জায়গায় কখনো যাওয়ার ট্রাই করো না, খুব জেনে শুনে ভর্তি হও। আই এডুকেশনে খুব জেনে শুনে ভর্তি হও, যে ফিউচারে যারা তোমাদের পাস্টে যারা আগে ভর্তি হয়েছে, বা পাস্টে তোমাদের বড় ভাই বা বড় বোন যারা ছিল, ওদের থেকে খোঁজ খবর নাও যে আই এডুকেশন কেমন। ওকে, তো তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমরা কিন্তু আজকে সেকেন্ড পেপারের আজকে 3টা চ্যাপ্টার শেষ করেছি, হয়তো আমাদের আর 2-3টা চ্যাপ্টার আছে, এভাবে আমরা সেকেন্ড পেপার শেষ করে ফেলবো। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।